পুরো বাংলার রাজনীতিটা একটা অদ্ভুত অ্যানার্কি তৈরি হয়েছে, একটা চূড়ান্ত নৈরাজ্য তৈরি হয়েছে, যে আদতে বিজেপি এবং আরএসএস এর নির্দেশেই হুমায়ুন এই কাণ্ডটা ঘটাচ্ছে যাচ্ছে। তো পয়সাটা যাদের কাছ থেকে পাবে তার তার দালালি করতে হবে, তার চাকর বাকরের মতো কাজ করতে হবে, তো সেই কাজটাই করছে। সাভারকার নিজে নাস্তিক মানুষ, টেবিলের ওপর দিয়ে ঘুষি দেখাচ্ছে আর টেবিলের তলা দিয়ে হ্যান্ডশেক করছে। কারণ এখনো অব্দি বিজেপি কিন্তু চাইছে না বাংলা দখল। এদের মূল শত্রু তো বাম এবং লাল ঝান্ডা, এদের মূল শত্রু। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ভোট যতই এগিয়ে আসছে ততই গাঢ় হচ্ছে বিভাজন মেরুকরণের রাজনীতি। মানুষের রুটি রুজির প্রশ্ন নয়, নিউজ রুমে চায়ের থেকে আলোচনার বিষয় হয়ে উঠছে মন্দির মসজিদের রাজনীতি। উত্তরপ্রদেশ হরিয়ানার সংস্কৃতি দানা বাঁধছে বাংলায়। সাম্প্রতিকতম উদাহরণ, কলকাতায় চিকেন প্যাটি বিক্রেতাকে মারধর। কেন এমন ঘটছে? এমন পরিস্থিতিতে আমরা কথা বলবো বাসু আচার্যর সঙ্গে। গণতন্ত্র রক্ষায় বিরোধী দলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, অথচ চিকেন প্যাটি বিক্রেতাকে মারধরের ঘটনায় যে হেনস্থাকারীদের উত্তরীয় মালা পরিয়ে সংবর্ধনা দিতে দেখা যাচ্ছে বিরোধী দলনেতাকে। কোন দিকে এগোচ্ছে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ? কথা বলবো বাসু আচার্যের সঙ্গে। বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এই যে ধরুন বলছেন যে চিকেন প্যাটি বিক্রেতাকে মেরেছে এবং তারপরে মারধরের পর যে মেরেছে তাকে একেবারে উত্তরীয় পরিয়ে মালা পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এর কারণটা কি? এর কারণ হচ্ছে খুব নির্দিষ্টভাবে, এটা আমিষ নিরামিষ কোনো দার্শনিক বিষয় নয়। এটা করার কারণ হচ্ছে বিজেপি এখানে পশ্চিমবঙ্গে বিজেপির ভোটারদের মধ্যে বিজেপির যে পেনিট্রেশন, সেটা মূলত হচ্ছে বিক্ষুব্ধ হয়ে যাওয়া যে সিপিআইএম কর্মীরা ছিল বা সিপিআইএম সমর্থকরা ছিল, যাদের ওপর বিপুল আক্রমণ নামার সময় সিপিআইএম তাদের পাশে দাঁড়ায়নি। তৃণমূল যখন আক্রমণ নামিয়েছিল সেই সময় এই একটা অংশ বিজেপি হয়েছে। উদ্বাস্তু যে সমস্ত পরিবারগুলো এসছিল, যারা বামপন্থীদের আন্দোলনের কারণে আন্দোলনের শরিক হয়ে তারা তাদের জমির অধিকার পেয়েছিল, থাকার অধিকার পেয়েছিল, তাদের তৃতীয় প্রজন্ম। কিন্তু এরা কিন্তু নির্ণায়ক শক্তি নয়। এখানে বিজেপির নির্ণায়ক শক্তি হচ্ছে মূলত অবাংলাভাষী একটি অংশ, এই যারা মূলত বড়বাজারের গদি থেকে আরম্ভ করে এগুলোকে কন্ট্রোল করে তারা। তো তাদের যে অনুশীলন, যে যে যাপন, সেই যাপনের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবেই আমিষ জিনিসটা নেই, সেখানে পুরোপুরি নিরামিষের জায়গা রয়েছে। তো তাদের কাছ থেকে তো তোমাকে টাকাটা পেতে হবে, পার্টি চালাতে গেলে টাকা লাগে, ব্যবসায়ীরা টাকা দেবে, এবং আমাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে ব্যবসায়ীদের টাকায় সংগঠন চলবে। তো স্বাভাবিকভাবে এই অবাংলাভাষী যে সমস্ত মানুষজন আছে তাদেরকে যাতে অ্যাপিজ করা যায় সেই কারণে চলছে। এছাড়া কিন্তু আর কোনো আমিষ নিরামিষ, যাদেরকে আজকে আমরা হিন্দু বলি, হিন্দু বলে তো আদতে কোনো ধর্ম নেই, ওটা একটা আমব্রেলা টার্ম। ব্রিটিশরা মুসলমানরা এখানে যখন ইসলামের প্রসার ঘটলো সেই সময় একটা লাইন অফ ডিমার্কেশন টানার জন্য বিভিন্ন যে ধর্মগোষ্ঠীগুলো ছিল, শৈব, শাক্ত, গাণপত্য, সৌর ইত্যাদি সবাইকে নিয়ে একটা একই ছাতার তলায় একটা ব্যাপার তৈরি করা হলো, সেটি হচ্ছে হিন্দু, এছাড়া আর কিছু নয়। এদের নিজেদের মধ্যে প্রচুর তফাৎ আছে, যে ইভেন এদের যে ডায়েট্রি সিস্টেম তার মধ্যেও প্রচুর তফাৎ আছে, দেখবে শতগুণ, রজগুণ, তমগুণ ইত্যাদি ইত্যাদি আছে। সবচেয়ে বেশি এসেছে তখনই যখন এটা বৌদ্ধদের ইনফ্লুয়েন্স, বৌদ্ধরা এখানে নিরামিষ, জৈনরা এখানে নিরামিষের যে সংস্কৃতি তৈরি করেছিল, সেখান থেকে এগুলো পরবর্তীকালে বৈষ্ণবরা সেগুলো নিয়েছে এবং সেখান থেকে এগুলো এসেছে। আর বাংলায় তো এসব নিরামিষ আমিষের ব্যাপারই নয়। আমি এই কদিন আগে একটা মহাভারতের কাজ করলাম, সেখানে সেখানে লিখছেন যে কৃষ্ণ, পুঁথিতেই লেখা রয়েছে, শ্রীকর নন্দী লিখেছেন যে কৃষ্ণ বসে শশক এবং শল্যকি খাচ্ছেন। শশক মানে খরগোশ, শল্যকি মানে হচ্ছে সজানু। ফলে মাংস খাওয়াটা এখানে খুব স্বাভাবিক ব্যাপার। এবং আপনি লুকিয়ে দেখবেন যে বিজেপির যারা নেতা আছে, আরএসএস এর যারা নেতা আছে, তারাও লুকিয়ে মাংস টাংস খায়, খায় না তা নয়, সব খায়। বিষয় কিন্তু এদের কাজ হচ্ছে এই অংশটাকে অ্যাবিউজ করতে হবে। এই যে নন বেঙ্গলি যে অংশটি, যারা মূলত এদেরকে টাকা পয়সা দিচ্ছে, যারা এই মারওয়াড়ি, গুজরাটি, এই যে অংশটা,
এদের কাছ থেকে তো পয়সাটা পাচ্ছে, তো পয়সাটা যাদের কাছ থেকে পাবে তার তার দালালি করতে হবে, তার চাকর বাকরের মতো কাজ করতে হবে, তো সেই কাজটাই করছে। তো সেটা নিয়ে একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। এটা এরা করবে, এটা খুব স্বাভাবিক। আর এই গীতা পাঠ ইত্যাদি ইত্যাদি, গীতা যদি এখন এই যে কি 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ নাকি একটা হলো, তো গীতা পাঠ তো স্বাভাবিকভাবে আমাদের এখানে গীতা কত রকমের, গীতা অজস্র রকমের গীতা আছে, কাম গীতা, অনুগীতা, বেদ গীতা। এদের কাছে গীতা মানে তো একটাই, সেটা হচ্ছে ভাগবত গীতা। এদের তো যদি জিজ্ঞেস করা হয় এরা তো কোন কোন গীতা আছে, কোথায় কোথায় সেগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে এদের কোনো ধারণাই নেই। এরা একটা গীতা বলতে হবে, কিছু একটা বলতে হবে রাজনৈতিক মাইলেজ পাওয়ার জন্য। আসল কথাটা হচ্ছে খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে যে রাজা যখন শাসন করে পুরনো সময় থেকে, সাম দান দণ্ড ভেদ এগুলো হচ্ছে পদ্ধতি। সাম সমালোচনা হবে, আলোচনা হবে, দণ্ড শাস্তি দেয়া হবে, যে ন্যায় সংহিতা টংহিতা বানিয়েছে শাস্তি দেয়া হবে, শাস্তি দিয়ে কন্ট্রোল করতে হবে। আবার দান করতে হবে, দান করে এই যে ডোল ডোল দেওয়া ইত্যাদি এসবগুলো করতে হবে। এবং ভেদ মানে বিভেদ তৈরি করতে হবে, সে বিভেদ তৈরি করার জন্য যত রকমের রাস্তা নেওয়া যায়। এবং মনে রাখা দরকার, যারা সম্প্রদায়ের মধ্যে বিরোধ তৈরি করেন তারা নিজেরা কিন্তু ব্যক্তিগত জীবনে ব্যক্তি জীবনে কিন্তু তারা খুব ধার্মিক মানুষ নন। যেমন ধরুন এখানে দ্বিজাতি তত্ত্বের যিনি জন্মদাতা সাভারকার, সাভারকার নিজে নাস্তিক মানুষ ছিলেন, তিনি ওসব ধর্ম টর্ম মানতেন না। এবং তার যে প্রথম বই, মানে এই এই ধারণার যে প্রথম বই আর কি, সেটা হচ্ছে এসেনশিয়ালস অফ হিন্দুত্ব, যেটা পরবর্তীকালে হিন্দুত্ব নাম নিয়ে প্রকাশিত হয়। সেকেন্ড সেকেন্ড এডিশন থেকে তার নাম হয় হিন্দুত্ব, ফার্স্ট এডিশনের নাম ছিল এসেনশিয়ালস অফ হিন্দুত্ব। তো সেখানে তিনি কিন্তু, যদি দেখা যায়, এই ধর্মীয় স্ট্রাকচারের এক জায়গায় বিরোধিতা করেছেন। বঙ্কিমের একটা ধারণা ছিল, হিন্দু ধর্মের একটা ধারণা বঙ্কিম নিয়ে এসেছিলেন, সেই ধারণা থেকে কপি করেছিলেন, স্বীকার না করে করেছিলেন অবশ্য। সেই কপি করার পরবর্তীতে সেইটার রিফ্লেকশন ঘটেছে। তবে এখন যে আরএসএস বা এদের যে রাজনীতির যে ধরনটা দাঁড়িয়েছে, সেখানে কিন্তু আমি মাঝে মাঝে বলি যে তোমরা যারা এই যে কাস্ট স্ট্রাকচার, কাস্ট হায়ারার্কি, আমাদের এখানে যে তথাকথিত হিন্দু ধর্মের মধ্যে যে কাস্ট হায়ারার্কি রয়েছে, সেই কাস্ট হায়ারার্কি কিন্তু আজকে যদি মুসলমানরা সরে যায়, মুসলমানদের নিশ্চিহ্ন করে দিলে, তারপর কিন্তু বামুন এসে বৈশ্যকে পেটাবে, শূদ্রকে পেটাবে। তখন তোমরা নিতে পারবে তো? তোমরা তো এদের হয়ে গলা ফাটাচ্ছ, অনেক কিছু করছো। বিষয়টা এগুলো কোনোটাই আদতে ম্যাটার করে না। আসল কথাটা হচ্ছে টাকা কোথা থেকে পাওয়া যাবে। আজকে যদি আদানি দেখে যে গরু কেটে বেশি টাকা হচ্ছে এবং গরুর মাংস খাইয়ে বেশি টাকা হচ্ছে, তাহলে পরদিন দেখা যাবে যে নরেন্দ্র মোদী আর এই অমিত শাহ এরা ওই ধোকলা টোকলা ছেড়ে দিয়ে প্রত্যেকদিন বিফ স্টেক খাবে প্রকাশ্যে। এটাই স্বাভাবিক। আসল কথা হচ্ছে পয়সাটা কারা দিচ্ছে, কারা কন্ট্রোল করছে, এছাড়া আর কিচ্ছু নয়। আর এখানে মসজিদের রাজনীতি, স্বাভাবিকভাবে মন্দিরের রাজনীতি হলে মসজিদের রাজনীতি তৈরি হবে। মমতা ব্যানার্জি মসজিদের রাজনীতি করছেন, তো তিনি এখন মন্দিরের পাল্টা যদি মসজিদের রাজনীতি না করেন, না, তাহলে তো তিনি মমতা ব্যানার্জি মসজিদের রাজনীতি করছেন কেন মনে হচ্ছে? হুমায়ুন কবির না, মসজিদ হুমায়ুন, ডাক দিয়েছেন। আরে হুমায়ুন কবির মসজিদের ডাক দিয়েছেন। মাঝে মাঝে কি হয় সেটা বরং হচ্ছে, মমতা ব্যানার্জি তো মন্দির করছেন। না, মমতা ব্যানার্জি তো, এবার একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আরএসএস তার শাখা প্রশাখা চারিদিকে বিস্তার করেছে। এই যে তৃণমূল দলের মধ্যেই তো আরএসএস এর অজস্র লোকজন। আবার আরএসএস এর সঙ্গে বিজেপির সঙ্গে কখনো কখনো আরএসএস এর বেঁধে যাচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে। তো আরএসএস সবটাই কন্ট্রোল করছে, তো মমতা ব্যানার্জি এখানে তার পঞ্চম বাহিনী হিসাবে কাজ করছে। কিন্তু মমতা ব্যানার্জির সমস্যাটা বুঝতে হবে, তিনি যে কাজটা করছেন, বা তৃণমূল যে এখানে কখনো কখনো বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে যে বিরোধিতাটা করছে, তার কারণ সে প্রকাশ্যে বিরোধিতা করতে চায়, কিন্তু তার একটা পয়েন্ট অফ ডিসঅ্যাডভান্টেজ আছে। পয়েন্ট অফ ডিসঅ্যাডভান্টেজটা কি না, এত দুর্নীতি এরা করেছে, পাহাড় পরিমাণ দুর্নীতি করেছে। আমি বিজেপির বা এনডিএ গভর্নমেন্টের দুর্নীতির কথা বাদ দিচ্ছি, ওটা আপনি হিসেবের মধ্যেই আনতে পারবেন না। শুধু পিএম কেয়ার্স ধরলেই সেটা যে কোন পর্যায়েতে পৌঁছবে, মানে সেটা হিসেবের বাইরে চলে যাবে। সেখানে মমতা ব্যানার্জিকে করতে হচ্ছে, তার কারণ তাকে তো প্রতি মুহূর্তে ভয় দেখানো হচ্ছে যে এরকম কিছু করলেই আমি তোমাকে টাইট দেবো। অর্থাৎ তাকে যে ফ্যাসিবাদের পঞ্চম বাহিনী আমরা বলি,
যে তারা আদতে মুখে ফ্যাসিবাদের বিরোধিতা করে আদতে আদতে তলায় তলায় তাই করে। মানে টেবিলের ওপর দিয়ে ঘুষি দেখাচ্ছে আর টেবিলের তলা দিয়ে হ্যান্ডশেক করছে। এবং হুমায়ুন জাতীয় যে লোকজন যারা আছে তারা স্বাভাবিকভাবে কি করছে, তারাও নিজেদের দর কষাকষির জন্য এগুলোকে ব্যবহার করে। এবং পুরো বাংলার রাজনীতিটা একটা অদ্ভুত এনার্কি তৈরি হয়েছে, একটা চূড়ান্ত নৈরাজ্য তৈরি হয়েছে। তো এটা স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি যা যা করছিলেন, তিনি একদিকে চাইছেন আরএসএস এর এজেন্ডা ফার্দার করতে, মহাকালের মন্দির বানাবেন, জগন্নাথ মন্দির বানাবেন। তো যাদের ওপর ভর করে উনি টিকে আছেন, যে ইসলামিক শক্তি বা মুসলমানরা তো ভয় পেয়ে আছেন স্বাভাবিকভাবে, এই যে বিজেপি এবং আরএসএস এর যে প্রচন্ড আবির্ভাব ঘটেছে তাতে তারা ভয় পাচ্ছেন। তো স্বাভাবিকভাবে তারা মমতার উপর নির্ভর করেছেন, কারণ মমতা এদের ওপর দাঁড়িয়ে রয়েছে। তো সেখানে আমি একই সঙ্গে আরএসএস এর কাজও করব, আমার নিজের ভোট ব্যাংকটাকে রক্ষা করব, দুটোটা একসঙ্গে পুরোপুরি করা যায় না। মানে এই দড়ির খেলাটা খুব কঠিন, হাঁটতে হাঁটতে পড়ে যাওয়ার চান্স থাকে, হুমায়ুন ব্যালেন্স করাটা কঠিন হয়ে যায়। আর হুমায়ুন এখন হুমায়ুন দর কবিরের কষাকষি করছে। রাজনীতিটা না না, হুমায়ুন কবির তো দর কষাকষি করছে। ও ওর জিনিসটা পেয়ে গেলেও সেখানে ও আবার ঠিক মমতার সঙ্গে চলে যাবে, সেটা খুব বড় ব্যাপার নয়। এবং হয়তো এরকমও হতে পারে যে আদতে বিজেপি এবং আরএসএস এর নির্দেশেই হুমায়ুন এই কাণ্ডটা ঘটাচ্ছে, যাতে আজকে বাংলায় দাঁড়িয়ে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করা যায়, ইলেকশনের আগে একটা কেয়স তৈরি হয়ে যায়। কারণ এখনো অবধি বিজেপি কিন্তু চাইছে না বাংলা দখল করতে। সে তার সময় মতো দখল করবে, করবে যখন সে সময় মতো করবে, কিন্তু এই মুহূর্তে তারা চাইছে না। দাঙ্গা চাইছে। অবশ্যই দাঙ্গাটা না করলে আমি আমার পোলারাইজেশনটা করব কি করে, দাঙ্গাটা করতে হবে। এবং আজকের দিনে যেটা বোঝা দরকার, ভারতবর্ষে এরকম খুব বেশি জায়গা নেই যেখানে মানে যাকে আমরা বলি মানে দুপক্ষ দাঙ্গা করছে, এরকম জায়গা কিন্তু খুব কম আছে। আজকে যেটা হয় সেটা হচ্ছে এক দিক থেকে এক ধারসে আক্রমণ হয়, একটা জেনোসাইডের অবস্থা তৈরি করা হয়। কিন্তু বাংলায় এখনো অবধি মুসলিমদের একটা কণ্ঠস্বর আছে, সেই কণ্ঠস্বরটাকে একেবারে বিপথে চালিত করে নিজেদের রাজনৈতিক সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করছে, এছাড়া কিছু। ফলে হুমায়ুনের পেছনে এই তৃণমূল এবং আরএসএস এর আন্ডারস্ট্যান্ডিং নেই, এরকম একেবারেই বলা যাচ্ছে না। আচ্ছা, এই যে মেরুকরণের যে রাজনীতি, যা পরিস্থিতি এখন বাংলার রাজনৈতিক পরিস্থিতিতে, বামেরা কি ঘুরে দাঁড়াতে পারবে? বামেরা কি ঘুরে দাঁড়াতে চায়? তো মাঝে মাঝে জানতে ইচ্ছা করে বামেরা ঘুরে দাঁড়াতে চায়। বামেরা মনে করে যে তারা ইলেকশনের আগে একটু কংগ্রেস, একটু আইএসএফ ইত্যাদি একটু ছুঁয়ে 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 যাবে, এবং কোনো মাঠে ময়দানে এই যে যা হচ্ছে আজকে, ধরুন এই যুব ভারতীতে যে অসভ্যতাটা হলো আর কি, এতগুলো মানুষের ওপর একেবারে প্রায় মানে আক্রমণ নামিয়ে আনা হলো। তো সেখানে সেখানে কি হয়েছে, সেখানে দাঁড়িয়ে এটা এটা যদি বাম আমলে হতো, মমতা ব্যানার্জি রাস্তায় বসে পড়তো। মমতা ব্যানার্জি রাস্তায় বসে পড়তো, পারলে দুঘা লাঠিও খেয়ে নিত, মাথা ফাটিয়ে ফেলতো, সবকিছু করতো, উঠে চলে যেত না। আপনি দেখুন তো বামেরা কি করছে, কি মানে একটা রাস্তায় কম, সমাজ মাধ্যমে কি বেশি সক্রিয়? কারণ সমাজ মাধ্যমে তো আমি সবাইকেই দেখলাম এটার বিরোধিতা করতে, মানে প্রতিবাদ জানাতে এই বিষয়টায়। সবাই বলছে যে বাম আমলে মারাদোনা এসেছিল, এই তুলনাটাও সবাই না, টানছে। সমাজ মাধ্যমের একটা বিষয় কি জানেন তো, সেটা হচ্ছে যত দিন যাচ্ছে হুম। আমরা মানে পুঁজিবাদের একটা নিজস্ব নিয়ম হচ্ছে মানুষকে যতটা পারা যায় সে ইন্ডিভিজুয়াল করে দেয়, একা করে দেয়। তার ফলে তার একটা আত্মপ্রসাদ লাভ করার একটা জায়গা লাগে। বামেরা যত মানুষ থেকে বিচ্ছিন্ন হতে হতে ইন্ডিভিজুয়াল হচ্ছে, তাদের তত আত্মপ্রসাদ লাভ করার জায়গা হয়ে যাচ্ছে ওই 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 সমাজ মাধ্যমের জায়গাটা। একটা ভার্চুয়াল দুনিয়ায় হ্যাঁ আমি আমার কথাটা বলতে পারছি, এই আনন্দেই তারা এখন মেতে রয়েছে। কিন্তু যেখানে তাদের থাকা দরকার সেখানে তারা নেই, মানে দুর্ভাগ্যজনকভাবে তারা নেই। বাংলা বাঁচাও যাত্রার মতো কর্মসূচি। আর বাংলা বাঁচাও যাত্রার মতো কর্মসূচি দুটি জায়গায় বলা যেতে পারে, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু জায়গায়, মুর্শিদাবাদের কিছু জায়গায় বাংলা বাঁচাও যে যাত্রা যেটা হলো সেটা কিছুটা হলেও একটা মানে জনগণের সঙ্গে এক ধরনের যোগাযোগ তৈরি হয়েছে। বাকি জায়গায় আপনি আমায় দেখাতে পারবেন যে বামেরা তো খুব বলছে তারা সবসময় রাস্তাতেই রয়েছে। আসলে
মিডিয়া প্রচার করছে না, দেখাচ্ছে না, তাই তাদের না, কাজগুলো একটা পৌঁছচ্ছে। জিনিস খুব পরিষ্কার ভাবে বোঝা দরকার, সেটা হুম। হচ্ছে এই বামেরা যখন মিছিল করে দেখবেন এই কলকাতায় লক্ষ লক্ষ মানুষ আসে, কিন্তু আসে না তা নয়, কিন্তু এই লক্ষ 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 মানুষগুলো, কি হ্যাঁ, বেশ 1 লক্ষ 2 লক্ষ মানুষ তো আসে, মানে ব্রিগেড যখন করে আসে ব্রিগেড, না। ব্রিগেডের জন্য তো এবং বলা যখন যায়। এই যে তৃণমূলের বিরুদ্ধে ক বছর আগেই যে ওই বিশাল মিছিল করলো, ওই নবান্ন অভিযান করলো, তার তো মানুষ এসছে, মানে 50,000 70,000 এরকম মানুষ কিন্তু আসছে, 1 লক্ষ মানুষ আসছে, আসছে না তা হুম, নয়। হুম। কিন্তু এবং তাদেরকে আমি দেখেছি যে তারা লাফিয়ে উঠে ব্যারিকেড ভেঙে বেরিয়ে যাচ্ছে, এরকম ছেলেমেয়েদের আমি দেখেছি। কিন্তু এই ছেলেমেয়েগুলো যারা লাফিয়ে উঠে ব্যারিকেডটা ভাঙছে, তারা কিন্তু নিজের পাড়াতে যখন দাঁড়িয়ে তৃণমূলের ওই লুম্পেনটা দুটো কথাবার্তা বলছে, তখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা রা কাটছে না। পেছনে যখন একটা 1 লক্ষ মানুষের ভিড় থাকে, তখন সাহসে ভর করে এগিয়ে যাওয়া, আর যখন নিজের পাড়ায় যখন আমি 5 জন কি 4 জন, তখন বেরিয়ে যাওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে। এই কারণটা, এই যে বললাম না যে একটা ভোট সুইং হয়েছে বিজেপির দিকে বামেদের তরফ থেকে, কেন হয়েছে? যখন তৃণমূল দিনের পর দিন বাম কর্মী সমর্থকদের মেরে মেরে গ্রাম থেকে বের করে দিচ্ছিল, তখন এখানে দাঁড়িয়ে বুদ্ধদেব বাবুরা কি করছিলেন? তখন তো বুদ্ধদেব ভট্টাচার্য তো জাস্ট মানে সিএম শিপ তার চলে গেছে, তিনি তখনও পার্টির নেতা। একটি ঘটনা আমি বলতে পারি, সেটা হচ্ছে হুগলি জেলার ঘটনা। পুরসুরাতে অসংখ্য পরিবার, সিপিআইএম করা পরিবার, তারা মার খেয়ে পালিয়ে এসেছে, জেলা অফিসে রয়েছে। মানে খুব নির্দিষ্ট একটি সূত্র থেকেই বলছি, বিশ্বাসযোগ্য সূত্র থেকে। তাদের সঙ্গে তো পার্টির যে সর্বোচ্চ নেতা সেখানে মিটিং এ এসেছিলেন, তাদের সঙ্গে একবার দেখা করার দরকার ছিল, দেখা করেননি। তো এই মানুষগুলো কনফিডেন্সটা কোথায়, কার উপর রাখবে? একটা তাদের আত্মবিশ্বাসটা, অভিমানের জায়গাও তৈরি হবে। অভিমানের জায়গা তৈরি, আত্মবিশ্বাসের অভাব তৈরি হবে তো। এই যে আগে রাম পরে বাম এই লোকগুলো বলছে, তলার যে লোকগুলো বলছে, তাদের অসহায় অবস্থাটা বুঝুন। আমি ওই মানে জেলার নেতা টেতা এদের কথা বলছি না, এদের তো বেশ কিছু মানে ঠিক আছে, সাম্রাজ্য চলে গেছে, এবার যদি অন্য কিছু করে একটু কামিয়ে টামিয়ে নেওয়া যায়, এই সমস্ত, সেটা খুবই কম। মানে তৃণমূল বিজেপির থেকে কামানোর ব্যাপারটা মানে খুবই কম। সে কামানোর যদি উদাহরণ দিই, সেটা শুনলে আপনি হাসবেন আর কি, কারণ আজকে দুর্নীতিটা বাংলায় কোনো ইস্যু না, লোকে ধরে নিয়েছে যে হ্যাঁ এরকম ক্ষমতায় টমতায় গেছে, চুরি টুরি তো করবেই, এই জায়গায় চলে গেছে। ইউজ টু হয়ে গেছে হ্যাঁ, বিষয়টার সঙ্গে। আজকে এখানে দুর্নীতি কোনো ইস্যুই না, আর ভোটে এটা কোনো ইস্যু হয় না, এফেক্টও পড়ে এর না। কোনো এফেক্ট পড়ে না। তো ফলে এই মানুষগুলো তো বঞ্চিত হয়েছে তাদের নেতৃত্বের তরফ থেকে, এবং লোকজন এখন সেই জন্য এরা একটা জায়গা খুঁজে পেয়ে গেছে যে ঠিক আছে, একটা আত্মকুণ্ডায়নের জায়গা। আমি মানে একটা কি বলা যেতে পারে, আমি আত্মপ্রসাদ লাভ করছি 4টে কথা বলে, সোশ্যাল মিডিয়া সেরকম একটা জায়গা দিয়েছে, আমি রাস্তায় নেই। তাহলে বামেরা ফেরার বিষয়টা বা ঘুরে দাঁড়ানোর বিষয়টা আপনি কিভাবে দেখছেন? মানে কি মনে করছেন? না, বিষয়টা হচ্ছে, শক্তিশালী কি কিছুটা প্রথম হলেও কথা হচ্ছে হতে বামের তো পারবে? নিজের মধ্যে তো নানা রকমের ভাগ বিতণ্ডা এই সমস্ত গুলো তো আছে। যেমন ধরুন, ওই যে ছত্তিশগড়ে একের পর এক মাওবাদী বিপ্লবীদের হত্যা করা হয়, সেখানে দাঁড়িয়ে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে সর্ববৃহৎ পার্টি বলে যারা পরিচিত, এখানে কমিউনিস্ট পার্টি বলে পরিচিত, তাদের একটা বড় অংশের কর্মী তারা সেলিব্রেট করছে। তার কারণ হচ্ছে লালগড়ের সময় তোরা এরকম করেছিলি, এবার দেখ কেমন লাগে। আরে, মানে এই বোধটাই নেই যে আদতে মাওবাদীদের যে আন্দোলনটা চলছিল, সেটা যে মানে এদেরকেও বেঁচে থাকার কিছু অক্সিজেন জুগিয়েছে। আজকে এটা নিশ্চিত যে যে পদ্ধতিতে বা যে পথে মাওবাদী আন্দোলন বা ওই ধরনের আন্দোলনগুলি চলছিল, সেগুলো ভারতবর্ষে তার আলাদা করে খুব উজ্জ্বল ভবিষ্যৎ নেই। কিন্তু ভারতবর্ষে ডাইভার্সিটি এমন জায়গায় যে কিছু কিছু এলাকায় ওই আন্দোলনগুলোর কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আছে, এবং সেগুলো ছিল বলে স্বাভাবিকভাবে এই যে তথাকথিত গণতান্ত্রিক স্পেস, এই স্পেসটা ব্যবহার করার একটা সুযোগ ছিল। সেই স্পেসটা যে নষ্ট হয়ে যাচ্ছে, এদের সেই বোধটাই নেই। আসলে এটা হচ্ছে ইঁদুর মানসিকতা। একটা ইঁদুরের কাছে বাঘ ভাল্লুক এগুলো কোনো শত্রু নয়, সেগুলো দেখতেই পায় না। একটা ইঁদুরের কাছে শত্রু হচ্ছে বেড়াল, মানে সে বেড়ালের ওপরে সে আর কিছু দেখতে পায় না। ওই লালগড়ে আমাদেরকে হারিয়ে দিয়ে ওদের জন্য হেরে গেলাম, মানে এত যদি শুধু ক্ষমতায় থাকার এই যে লোভ, এই লোভের জন্যই কিন্তু আজকে সংসদীয় ক্ষেত্রে যে বামপন্থীরা ছিল তারা ডুবেছে,
অসংসদীয় ক্ষেত্রে যেগুলো নির্দিষ্ট কিছু এলাকাগত জায়গায় যা যা করা যায় সেটাকে সারা ভারতে যে করা যায় না, এই বোধটা থেকে বেরিয়ে গিয়ে দুটো পথের যে পজিটিভ দিকগুলো, মৌলিক দিকগুলো, সেগুলোকে আত্মীকরণ করতে না পেরে, মেলাতে না পেরে, আরো বড় কথা মেলাতে না পেরে আরেক অংশ ডুবেছে। কিন্তু এই আরেক অংশ ডুবে যাওয়ার ফলে এই যে গণতান্ত্রিক স্পেসটা ছিল তা শ্রিঙ্ক করছে, শ্রিঙ্কেজ হচ্ছে, একটা ক্রমশ কমে আসছে এবং গলার ফাঁসটা বাড়ছে। এবং অনেকে তো ভাবছে যে এই যে অমিত শাহ বলেছে মার্চ মাসের মধ্যে সব শেষ করে দেবো মাওবাদী, মার্চ মাসের মধ্যে এটা শুধু নকশাল বা মাওবাদী শেষ করার বিষয় নয়। আগামী দিনে যারা এই পার্লামেন্টারি লেফট যারা আছে তারাও কিন্তু নিজেদের দিন গুনতে শুরু করবেন। এরা কিন্তু মানে মাওবাদী শেষ করলো মানে সিপিআইএম শেষ হবে না, সিপিআই শেষ হবে না, আরএসপি শেষ হবে না, এরকম নয়। তাদের উপরেও আক্রমণটা নামবে। বিষয়টা পুরো বামপন্থাকে পুরো কি শেষ হ্যাঁ, করার? তার কারণ হচ্ছে এদের মূল শত্রু তো বাম এবং লাল ঝান্ডা, এদের মূল শত্রু। মোহন ভাগবত বলে গেছে যে এমন সিচুয়েশন তৃণমূল থাক, এমন সিচুয়েশন তৈরি করো না যাতে বামপন্থীরা ক্ষমতায় এসে, বামপন্থীরা এই যে ক্ষমতায় এলে একটা সমস্যা হবে। বিষয় আপনি বললেন যে বিজেপি এখন ক্ষমতায় আসতে চায় না, না, কোথাও গিয়ে তার মানে এই যে যারা বলছে আগে রাম তারপরে বাম, তাদেরও তার মানে এটা তারাও কি বুঝতে পারছে না যে আসলে যে সংস্কৃতি বাংলার সেটাকেই বদলে দিতে চাইছে শুধু বদলে বিজেপি? দেওয়ার ব্যাপারটা কি, তারা যদি তাদের পাশের রাজ্য ত্রিপুরার দিকে না তাকায়, হুম। ত্রিপুরায় কি হচ্ছে? মানে আগে পুরোপুরি সংস্কৃতি বদলাবো তারপর ক্ষমতা দখল এবং দখল করবো। ক্ষমতা একদম সম্পূর্ণভাবে দখল করে এবং মানে সংস্কৃতির জায়গাটা তো বদলাতে আরম্ভ করেছে। এবং এটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে চলে এসছে অলরেডি। আমি এখানে যে যারা পরিমাণ বাম আগে রামকে প্রায়োরিটি দিচ্ছে তারা কি এটা বুঝছে না? না, কি তারা মনে হয়? দুঃখের বিষয় হচ্ছে তারা বুঝছে না, সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে না। কিন্তু আমার কথা হচ্ছে যারা ওই জেলা স্তরের নেতারা যারা আছেন, কিছু কিছু জেলা আমি নাম ধরে ধরে বলতে পারি, এরকম বেশ কিছু জেলা আছেন যেখানকার নেতারা নির্দিষ্টভাবে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন। মানে বিজেপির প্রতি বামেদের সমর্থন রয়েছে। হ্যাঁ, তার তৃণমূলের বিরোধিতা করার জন্য বিজেপিকে এফেক্টিভ ফোর্স হিসাবে নিচ্ছে। যেমন কদিন আগে দেখবেন গাইঘাটায় একজন সিপিআইএম নেতা দীর্ঘদিন সিপিআইএম করছেন, তিনি বিজেপি যোগদান করেছেন এবং বলেছেন এখন ঠিক সময় নয়, এখন একটু মানে বিজেপিকে শক্তিশালী করা, তারপরে দেখা যাবে কি হবে। আমি এখনো যদিও বামপন্থায় বিশ্বাস করি, তিনি এই কথাটাই বলেছেন। শ্রমিক ভট্টাচার্যও তো আবেদন করলেন, অনুরোধ করলেন যে এবার বিজেপিকে ভোটটা হ্যাঁ, দেবে এখন সবাই। বিষয়টা হচ্ছে এই জায়গায় চলে, কিন্তু বিজেপি ক্ষমতায় এলে মানে পঞ্চম বাহিনীর ক্ষমতায় আসা আর ফ্যাসিবাদের সরাসরি ক্ষমতায় আসা দুটোর মধ্যে তফাৎ আছে। এটা পার্টি নেতৃত্বের মানে সিপিআইএম বা এই ধরনের যে দলগুলো ছিল তো রেজিমেন্টেড দল ছিল। দুঃখের বিষয় ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সেই রেজিমেন্টেশনটাও চলে গেছে। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয়, যে পার্টি নেতারা বলছেন কিন্তু তার রিফ্লেকশন কিন্তু নিচের দিকে হচ্ছে না, অন্তত জেলা স্তরে তো আমি হতে দেখছি না। বেশ কিছু জেলায় আমি নির্দিষ্টভাবে বলতে পারি সেখানে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে পার্লামেন্টারি লেফট চলছে।